অবশেষে দেশে ফেরার ফাইনাল সিদ্ধান্ত শেখ হাসিনা দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। এদিকে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প ও চীন। এবার কি ঘটতে চলেছে দেশে, এই সবই কি শুধুই আলোচনার বিষয় নাকি নিছক কোনো ঘটনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশবাসী, একটা গোপন বৈঠক হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে একটা গোপন বৈঠক হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের 5 জন লোককে কিনে নিয়েছে, মোট 5 জনকে নিয়ে তারা একটা সমন্বয়ক কমিটি গঠন করেছে তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য। কেন তারা বলছে যুব বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারগুলো এখন নিজেরাই গণবিক্ষোভের মুখে পড়তে পারে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রয়োজন হতে পারে। এটা কি শুধু একটি বিশ্লেষণ নাকি পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে দেওয়া কোনো রাজনৈতিক সিগন্যাল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইজিবি অ্যাডভোকেট মোহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইনটি রোহিতের উদ্যোগ নেওয়া এবং তা সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। কেন শেখ হাসিনা বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি না পেয়ে কি রাজাকারের নাতিপুতিরা পাবেন? এই বক্তব্যের জন্য কিন্তু শেখ হাসিনার যাবজ্জীবন হয়েছিল, এখন মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খেলাধুলার বিচার যে চলবে না সেটা বিএনপি সরকার বুঝতে পারছে। কাজেই তারা চাইছে এই পাসপোর্ট ট্রাভেল পাস প্রসঙ্গে শেখ হাসিনার আশাটা বিলম্বিত করতে এবং বলটা ভারতের কোর্টে ছেড়ে দিতে, যে ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠালেই শুধুমাত্র শেখ হাসিনা আসতে পারবেন। সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব। শেখ হাসিনা যদি আইনের কাছে আত্মসমর্পণ করেন, দেশে ফিরে আসেন, এর চেয়ে সুখের সংবাদ আপনার বাংলাদেশের জনগণের কাছে কি থাকতে পারে? আমরা ওয়েলকাম করবো যদি তিনি আসেন তাহলে এবং শাস্তি ফেস করেন। রায় হওয়ার পর এত মাস কেটে গেলেও দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাঠায়নি অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকার। ঠিক এই পরিস্থিতিতে দিল্লি থেকে শেখ হাসিনা ঘোষণা দিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। এদিকে দেশের মাটিতে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে রাজপথে নামছে, উঠছে জয় বাংলা স্লোগান। আর এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন বিচার হবে আইন অনুযায়ী, দরকার হলে আমরা একটু সময় নেব। কিন্তু কেন? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যেখানে তড়িঘড়ি করে বিচার শেষ করলো, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন হঠাৎ সময় নেওয়ার কথা বলছেন? পর্দার আড়ালে কি ভারত কোনো নতুন খেলা খেলছে? শুরুতেই আসা যাক ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে। 2025 সালের 17 নভেম্বর আসে সেই রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় সর্বোচ্চ সাজা ফাঁসি। কিন্তু এই রায়ের পর থেকেই দেশের আইনি মহলে ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই ট্রাইব্যুনাল মূলত তৈরি হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল তাদের বিচারের জন্য। আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর আওতায় এই বিচার করা হয়েছিল। সমালোচকদের মতে 2024 সালের জুলাই আন্দোলন দমনের ঘটনাকে 1971 সালের যুদ্ধ অপরাধের আইনের কাঠামোর মধ্যে এনে বিচার করা আইনের মূল চেতনার ব্যত্যয়। শেখ হাসিনার সমর্থক ও আইনজীবীরা একে রাজনৈতিক প্রতিহিংসার বিচার বলে উল্লেখ করেছেন। আইনি বিতর্কের চেয়েও বড় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। রায় হলো 2025 সালের নভেম্বরে, বর্তমানে 2026 সালের জুলাই মাস। 8 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বিচারের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনও অফিসিয়ালি পাঠানো হয়নি বাংলাদেশ থেকে। কিন্তু কেন? সাধারণ মানুষের মনে প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি সত্যি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চেয়েছিল, নাকি এটি ছিল কেবলই একটি রাজনৈতিক আইওয়াশ? ভারতকে আনুষ্ঠানিকভাবে রায়ের বিবরণী না পাঠানো কূটনৈতিক অঙ্গনে বড় এক রহস্যের জন্ম দিয়েছে। অনেকে মনে করেন ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে সরাসরি কোনো কূটনৈতিক সংঘাতে জড়াতে চাননি। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর দায়িত্ব নেওয়ার পরে জুলাই আগস্টের বিচার নিয়ে তার কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। তিনি বললেন আইন অনুযায়ী বিচার হবে, দরকার হলে আমরা একটু সময় নেব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব। ডক্টর ইউনূসের সরকার যেখানে তড়িঘড়ি করে আওয়ামী লীগ নেতাদের বিচার করে সাজা দিচ্ছিল, সেখানে তারেক রহমান কেন সময় নিতে চান? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে গভীর কূটনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ দেখছেন। তাহলে কি দিল্লির শর্ত মেনে ভারতের কথায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার বিলম্ব করার কোনো পরিকল্পনা চলছে? ভারত কখনোই চাইবে না তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক বা তাকে অপমানজনকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তারেক রহমানের এই সময় নেওয়ার কৌশল কি আসলে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ? এদিকে দেশের ভেতরের চিত্র দ্রুত পাল্টাচ্ছে।
2024 সালে আগস্টের পর যারা আত্মগোপনে ছিল তারা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি একাধিক আওয়ামী লীগ নেতার জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি এবং সেখানে বুক ফুলিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া প্রমাণ করে দলটি সংগঠিত হচ্ছে। এই জনস্রোত এবং মাঠের হাওয়া বুঝেই দিল্লি থেকে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। আর এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা এক কথায় নজিরবিহীন। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েস ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন যা বলেছেন তা অনেককে চমকে দিয়েছে। তিনি বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, এর চেয়ে সুখের সংবাদ আর কি হতে পারে। ইন্টারপোলের সহযোগিতা ছাড়াই যদি শেখ হাসিনা যদি আইনের কাছে আত্মসমর্পণ করেন, দেশে ফিরে আসেন, এর চেয়ে সুখের সংবাদ আপনার বাংলাদেশের জনগণের কাছে কি থাকতে পারে? এখানেই শেষ নয়। এনসিপির মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরাও তাকে ওয়েলকাম জানাবো। আমরা ওয়েলকাম করব যদি তিনি আসেন তাহলে এবং শাস্তি ফেস করেন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। আর সবচেয়ে বড় আইনি মোচরটি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। হঠাৎ কি এমন হলো যে শেখ হাসিনাকে কয়েক মাস আগেও খুনি এবং স্বৈরাচার বলে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, আজ তাকে দেশের সমস্ত শীর্ষ রাজনৈতিক পক্ষ তাকে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছে? এটি কি কেবলই তাকে বিচারের মুখোমুখি করার কৌশল, নাকি এর পেছনে রয়েছে কোনো মহাপরিকল্পনা? চলুন সমীকরণটি একটু মেলানো যাক। প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি ভারতের সহযোগিতায় দেশে ফেরেন তবে তা হবে বর্তমান তারেক রহমান সরকারের সাথে দিল্লির একটি অলিখিত চুক্তির অংশ। দ্বিতীয়ত, বিএনপি হয়তো মনে করছে শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে এবং জেলে গেলে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের আন্দোলন স্থিমিত হয়ে যাবে। কিন্তু যদি বিচার প্রক্রিয়াকে সময় নেওয়ার নামে দীর্ঘায়িত করা হয় তবে বুঝতে হবে পর্দার আড়ালের খেলাটা ভিন্ন। বিএনপি হয়তো চাইছে শেখ হাসিনাকে দেশে এনে যদি একটি দীর্ঘমেয়াদী ও আপিলযোগ্য বিচার প্রক্রিয়ার মধ্যে রাখা হয়, তিনি জেলেও থাকবেন, আবার ভারতের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার ফাঁসির রায় কার্যকর করা থেকেও বর্তমান সরকার বিরত থাকতে পারবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন এখন আর কোনো দূরের কল্পনা নয়। আপনার কি মনে হয় শেখ হাসিনা কি আসলেই এবছর দেশে ফিরবেন? আর তারেক রহমানের এই ধীরগতির বিচারের সিদ্ধান্তের পেছনে আসল রহস্যটা কি? একটি রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার বদলায়, রাজনৈতিক পট পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখে তার সিভিল এবং পুলিশ প্রশাসন। বিগত 17 বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে, তার পেছনে অন্যতম চালিকা শক্তি ছিল এই গতিশীল এবং পেশাদার প্রশাসন। কিন্তু আজ অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রেরই মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক ভয়ঙ্কর উৎসব চলছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং সন্ত্রাসের মাধ্যমে যে অবৈধ সরকার দখল করেছিল বাংলাদেশকে, তারা প্রশাসনের উপর যে আঘাত হানা শুরু করেছিল, 2026 সালের তথাকথিত নির্বাচনের পর ক্ষমতাসীন সরকার সেই একই পথে হাঁটছে। কথিত শুদ্ধি অভিযানের নামে প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধ নিচ্ছে বর্তমান সরকার। প্রশ্ন হলো, কার বিরুদ্ধে এই প্রতিশোধ, আর কেনই বা, কিসের স্বার্থে এই প্রতিশোধ? গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আমলাতন্ত্র একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়েছে, তা হলো দেশের উন্নয়ন। রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে সেভাবেই পরিচালিত করছিল। বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রশাসন যে দক্ষতা দেখিয়েছে তা অনস্বীকার্য। কিন্তু অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করেই এই দক্ষ প্রশাসনকে পঙ্গু করার যে নীল নকশা এঁকেছিল বর্তমান সরকার, তা চরমভাবে বাস্তবায়ন করছে। আজ প্রশাসনে মেধা, যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো দাম নেই, বরং কে কত বেশি বর্তমান শাসকদের আজ্ঞাবহ সেটাই যোগ্যতার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ক্ষমতাসীন মন্ত্রী, এমপিরা চরম দুর্নীতি এবং অনিয়মে মেতে উঠেছেন, আর যখনই প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এসব বেআইনি কাজের প্রতিবাদ করছেন বা তাতে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন, তখনই তাদের উপর নেমে আসছে শাস্তির খড়গ। তাদের গায়ে লেপ্টে দেওয়া হচ্ছে ফ্যাসিস্টের দোসর বা স্বৈরাচারের সহযোগী তকমা।
শুধু তকমা দিয়েই ক্ষান্ত থাকছে না, নির্বিচারে ওএসডি করা হচ্ছে, প্রমোশন আটকে দেওয়া হচ্ছে এবং শত শত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটি কোনো প্রশাসনিক সংস্কার নয়, এটি মূলত নিজেদের অপকর্ম এবং লুটপাটের পথ নিষ্কণ্টক করার জন্য সাজানো এক ভয়ঙ্কর প্রতিশোধের ফাঁদ। আগের সরকারের আমলে কাজ করলেই যদি কাউকে দোষর আখ্যা দেওয়া যায় বা দেওয়া হয়, তবে রাষ্ট্রের ধারাবাহিকতা বলে তো আর কিছু অবশিষ্ট থাকবে না, তাই না? প্রশাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী আজ বাংলাদেশের পুলিশ বাহিনী। একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যাদের উপর নির্ভরশীল, তাদের কিভাবে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে তার ইতিহাস আপনি খুঁজে পাবেন না কোথাও অন্য কোনো দেশে বা নজির। ইউনূস সরকার ক্ষমতা দখলের সময় তার লেলিয়ে দেওয়া জুলাই সন্ত্রাসীরা যেভাবে পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ঝুলিয়ে রেখেছে, থানাগুলো পুড়িয়ে দিয়েছে, অস্ত্র লুট করেছে, তা কোনো সভ্য দেশে কল্পনা করা যায় না। রাষ্ট্রের রক্ষকদের হত্যা করে সেই খুনিদের বিচারের মুখোমুখি করার বদলে ইউনূস সরকার তাদের ইন্ডেমনিটি বা দায় মুক্তি দিয়েছিল। হত্যাকারীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েও তারা শান্ত হয়নি। এখন চলছে পুলিশ বাহিনীর ভেতর থেকে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তাদের বেছে বেছে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মহোৎসব। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের অজুহাত তুলে বা আগের সরকারের আমলে রুটিন দায়িত্ব পালনের অপরাধে শত শত পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এর ফলটা কি হচ্ছে? পুলিশের চেইন অফ কমান্ড এবং মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। তারা এখন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে, দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করছে। ফলশ্রুতিতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। খুন, ছিনতাই, ডাকাতি আর অরাজকতার মানুষের জীবনে আজ ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত। মজার ব্যাপার কি জানেন? যেসব কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হলো বা অবসরে পাঠানো হলো, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের নাম শুনলেই বা ছাত্রলীগের নাম শুনলেই তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে খুন করা, তাদেরকে গুম করে ফেলা। এইসব নির্দেশনা তারা পালন করেননি বলে তাদেরকে আসলে অবসরে পাঠানো হচ্ছে। যে পুলিশ বাহিনীর কাজ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, আজ তারা নিজেদের চাকরি আর প্রাণ বাঁচাতেই তটস্থ অবস্থায় আছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার পটভূমি আমাদের ভুলে গেলে চলবে না। এই নির্বাচনেও পুলিশদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং পুলিশদের দিয়ে যেভাবে আওয়ামী লীগবিহীন নির্বাচন করা হয়েছে, সেটা তো পুলিশ করতে চায়নি। সে কারণেও এই পুলিশ কর্মকর্তাদেরকে সরানো হচ্ছে। দেশের সবচেয়ে পুরনো এবং বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে স্রেফ একটি নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করে ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতা দখল করেছে বর্তমান শাসক গোষ্ঠী। জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার খুব ভালো করেই জানে তাদের কোনো প্রকৃত জনভিত্তি নেই। আর জনভিত্তিহীন সরকার সবসময়ই রাষ্ট্রযন্ত্রকে ভয় পায় এবং তাকে অন্ধ অনুগত বাহিনীতে পরিণত করতে চায়। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ঠিক সেই কাজটি করছে। তারা মুখে শুদ্ধি অভিযানের কথা বললেও বাস্তবে তারা প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীতে রূপান্তরিত করছে। যে প্রশাসন বিগত 16 বছরের বা 17 বছরে বাংলাদেশকে একটি সম্মানজনক আন্তর্জাতিক অবস্থানে নিয়ে গিয়েছিল, তাকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের ভেতরে এই অস্থিরতার সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক মোড়লরা। তারা চাপ দিয়ে বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় সামরিক অস্ত্র এবং বিমান কিনতে বাধ্য করছে। অথচ বাংলাদেশের প্রশাসন নিজেদের চাকরি বাঁচানোর চিন্তায় এতটাই মগ্ন এবং ভীত যে রাষ্ট্রের এই চরম বিপর্যয়ের বিরুদ্ধে তারা কথা বলার বা রুখে দাঁড়ানোর মতো কেউ নেই। আসলে প্রশাসনের শুদ্ধি অভিযান কথাটি শুনতে যতটা পবিত্র বা ভালো লাগে, বাস্তবে এটি ক্ষমতাসীনদের হাতে সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক অস্ত্র। আজ বাংলাদেশের প্রশাসনকে ঘিরে যা চলছে তা কোনো নৈতিক সংস্কার নয়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো প্রকল্পও নয়। এটি ভয় সৃষ্টির রাজনীতি, প্রতিশোধের রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয় আনুগত্যের খাঁচায় আটকে ফেলার এক নগ্ন আয়োজন। একটি বিষয় বর্তমান শাসকদের মনে রাখা উচিত: ভয় দেখিয়ে সাময়িক আনুগত্য আদায় করা যায়, কিন্তু তাতে প্রতিষ্ঠানের কার্যকারিতা চিরতরে নষ্ট হয়ে যায়। যে প্রশাসনকে আজ ভয় দেখিয়ে দুর্নীতি আর লুটপাটের নীরব দর্শক হতে বাধ্য করা হচ্ছে, যে পুলিশ বাহিনীকে খুনিদের সামনে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে, সেই প্রশাসন এবং পুলিশ কখনো রাষ্ট্রের বিপদে ঢাল হয়ে দাঁড়াবে না। আগে নির্বাচিত সরকারের অধীনে কাজ করা যদি অপরাধ হয়, তবে পুরো প্রশাসনই আজ অপরাধী, কারণ তারা আরো একটি অবৈধ নির্বাচিত সরকারের অধীনে
ক্ষমতায় আছে, মানে কাজ করতে বাধ্য হচ্ছে। আর একটি পুরো প্রশাসনকে অপরাধী বানিয়ে কোনো রাষ্ট্র বেশি দিন টিকে থাকতে পারবে না, সরকার তো পারবেই না। প্রতিশোধের বশবর্তী হয়ে যারা আজ প্রশাসনের প্রতিটি স্তরে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, তারা শুধু কিছু সরকারি কর্মকর্তার ক্যারিয়ারই ধ্বংস করছেন না, তারা মূলত বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। ইতিহাস আমাদের বলে যে রাষ্ট্রযন্ত্রকে ভয় দেখিয়ে যারা টিকে থাকতে চায়, সেই রাষ্ট্রযন্ত্রের পতনের সাথেই তাদেরও চূড়ান্ত পতন ঘটে। আজকের এই কথিত শুদ্ধি অভিযান আসলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। এই আত্মঘাতী প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা অচিরেই অসম্ভব হয়ে পড়বে এবং তারেক রহমানের সরকার এমন ভয়াবহ অবস্থার ভিতরে পড়বে, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।